উচ্চারিত শব্দ গত এক বছরে সংস্কার, বিচার, নির্বাচন, কোথায় আসলে আমরা দাঁড়িয়ে আছি? আর আরেকটি হচ্ছে ঐকমত্য, কারণ যথেষ্ট পরিমাণে ফোর্স দিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো, ঐকমত্য কমিশনে যারা আছেন, সেখানেই বা অগ্রগতি কতখানি আপনি লক্ষ্য করছেন? থ্যাংক ইউ। আপনার কোশ্চেনের পার্ট হচ্ছে তিনটা, একটা সংস্কার, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে ঐকমত্য। ঐকমত্যের সঙ্গে নির্বাচনটা এখন খানিকটা বেশ জড়িয়ে গেছে। মানে ঐকমত্য এই তিনটার মধ্যে বিচারের ক্ষেত্রে কোনো মানে দ্বিমত নেই কারো। মানে যে পলিটিক্যাল ফোর্সগুলো, অ্যাক্টরগুলো, প্লেয়ারগুলো এখন সক্রিয় আছে বাংলাদেশে, সেখানে গত আগের যে 15 বছরের শাসনামলের বিচারের ক্ষেত্রে কোনো দলের কোনো রকম আপত্তি নেই, এবং সবারই বিষয় হচ্ছে যে বিচারটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো একটা পার্থক্য আছে যে একটা অংশ গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া, একটা অংশ তারা মনে করছে যে বিচারটা নির্বাচনের আগে মানে আগে করতে হবে, অথবা বিচার আগে করতে হবে, এরপরে নির্বাচন করতে হবে। এটা খুব একটা ট্রিকি বিষয়। হ্যাঁ, প্রথমত বিচারটা যখন শুরু হয়ে গেল, তখন কিন্তু আসলে আমাদের আপনি যদি বলেন যে নির্বাহী বিভাগ, তার কিন্তু এই বিচারের ক্ষেত্রে আর কোনো ভূমিকা নেই। এখন হচ্ছে বিচার তার যে প্রসেসে যাবে, উনি সুপ্রিম কোর্টের লয়ার আমার চেয়ে অনেক বেটার বলতে পারবেন যে এখন এই বিচারটা ডিউ কোর্সে যে এগিয়ে যাবে। সো ইউ ক্যান নট সে যে এটা অমুকের মধ্যে করতে হবে, তমুকের মধ্যে করতে হবে, কারণ আমরা দেখেছি এর আগে বিচার প্রক্রিয়াকে মানে বদলে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে রাজনীতিতে বড় আপনার কি বলবো মহাপ্রলয় ঘটে গেছে, যে আউটসাইডের যে ডিমান্ড, তার প্রেক্ষাপটে কিন্তু এত কিছু ঘটেছে। সো এখানে আমার মনে হচ্ছে এই জায়গাতে যে পক্ষের নির্বাচন মানে বিচার আগে শেষ করে নির্বাচন করতে হবে, এটা আমি বলছি না, মানুষের সন্দেহ যে তারা আসলে চাচ্ছেন, যেহেতু যদিও এটা ইন্টারিম গভর্নমেন্ট, তারা সাধারণ মানুষ মনে করেন যারা এটা চাচ্ছেন তারা কোনো না কোনোভাবে এই গভর্নমেন্ট থেকে বেনিফিশিয়ারি, সেটা হোক তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, সেফটি সিকিউরিটির ক্ষেত্রে, অন্য যে আরও নানা রকম কথা শোনা যায়। আপনি কোথায় যেন বলছিলেন যে এই হাঁসের বিষয়, নীলা মার্কেট, ওয়েস্টিন, হ্যাঁ, এরকম সব বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা যে পলিটিক্যাল ফোর্স হিসেবে আসতে চান, এই গভর্নমেন্ট যদি একটু লঙ্গার পিরিয়ড থাকে, তাদের হয়তো গ্রুপিং করার মানে নিজেদের মধ্যে পার্টিটাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে সুবিধা হয়, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই গণঅভ্যুত্থানের সরাসরি নেতৃত্ব না দিলেও এই গণঅভ্যুত্থানের একটি সক্রিয় পলিটিক্যাল ফোর্স, তারাও এবং ইসলামিক ফোর্স, তারাও চাচ্ছে যে বিচার আগে শেষ করতে হবে, তারপর নির্বাচন। এটারও মানে মানুষের মনে করে যে বিভিন্নভাবে এই সরকারের মধ্যে যে প্রশাসন বলি, পুলিশ বলি, অন্যান্য যেসব জায়গা বলি, সেই জায়গাতে তাদের পক্ষের লোকজন যতদিন এই সরকার কন্টিনিউ করবে, তাদের পক্ষের লোকজন হতে এক ধরনের একটা ফোর্স, ড্রাইভিং ফোর্সে থাকতে পারবে। সো এটা একটা বিষয়, কিন্তু এটা ক্লিয়ার যে ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য থেকে এটা ক্লিয়ার যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের বিষয়েও যে 17 বা 18 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ঈদ হলে 18 ফেব্রুয়ারি বাংলাদেশে ঈদ হবে, সরি রোজা শুরু হবে। তাহলে যেটা হবে যে তার আগে যদি আমি বৃহস্পতিবার করি, তাহলে হচ্ছে আপনার 12 ফেব্রুয়ারি হয়তো নির্বাচন হবে। রোববার করলে 15 ফেব্রুয়ারি, আবার 15 ফেব্রুয়ারি ডেট নিয়ে একটা ঝামেলা আছে। এর আগে একটা নির্বাচন হয়েছিল 15 ফেব্রুয়ারির, ভোটারবিহীন নির্বাচন। সো মানে এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং যে নির্বাচন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। এ বিষয়ে আমি মানে সন্দেহ এই জন্য করি না, কারণ হচ্ছে যে মূল যে বড় রাজনৈতিক শক্তিগুলো এখানে মেজর প্লেয়ার, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সরকার প্রধানের যে চাওয়া, সেটা এক জায়গায় মিলেছে, সেক্ষেত্রে নির্বাচন না হওয়ার কোনো কারণ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ইভেন আপনি যেটা বলছেন যে ঐকমত্য কমিশনের যে বিষয়, সেখানে যে জুলাই চার্টার হবে, সেই জুলাই চার্টার নিয়ে যেটা আইনি একটা বৈধতা দিতে হবে, এই বিষয়ে মনে হয় কোনো দলের আপত্তি নেই। কিন্তু বিএনপির আপত্তি আছে এটাকে সংবিধানের উপরে রাখা, বিএনপির আপত্তি আছে পিআর সিস্টেমে ভোটের যে পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করা। সো এসব বিষয় আসলে যেটা হবে, সেটার ক্ষেত্রে যদি এরকম যারা ওইগুলোর পক্ষে পিআর সিস্টেম রাখতেই হবে, জামাত ইসলামী, এনসিপি,
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটি ইসলামী দল তারা এমনকি এটার জন্য একটা আন্দোলনের একটা বিষয় আসে ভাবছে। আমি জানি না আন্দোলন আসলে কার পক্ষে কার বিপক্ষে, কারণ এই সরকার যদি আপনি বলেন যে এক অর্থেই সরকার সকল পলিটিক্যাল পার্টির সরকার। এখানে এই ক্ষমতাতে বিএনপি নেই, জামাত নেই, এনসিপি নেই, কিন্তু এই সরকারের প্রতি যে সমর্থন এবং এই সরকারের যে গঠন প্রক্রিয়া সেক্ষেত্রে এরা কেউই কোনো পলিটিক্যাল পার্টি এই সরকার থেকে বাইরের বিষয় না। সো আপনি বলতেছিলেন যে সো ফার সো গুড, যে বেশ কিছু বিষয়ে তো ঐকমত্য হয়েছে এবং ঐকমত্য কমিশন তো আসলে এই জন্যই হয়েছে যে আমার 101টা প্রপোজাল আছে, সবাই 101টা একমত হবে না, এটাই খুব স্বাভাবিক। এবং যদি আমার 77টা আমি একমত হই তাহলে সেটাই হবে আপনার এই ন্যাশনাল যে কনসেনসাস। যদি 51টা হয় 51টাই, যদি 10টা হয় 10টা। মানে এই যে একটা আবার বিষয় আছে যে আমরা ঐকমত্য কমিশন আমি জানি না শেষ পর্যন্ত কী করবে, যে তারা নোট অফ ডিসেন্ট নামে একটা বিষয়, যে এই বিষয়ে আমরা ঐকমত্য হয়েছে, এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তাহলে যে নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, তাহলে তো সেটা ঐকমত্য হলো না, তাহলে এটাকে আমাকে আলাদা রাখতে হবে। সো এবং আলাদা রেখে সেখানে যেটা করতে হবে যে ঠিক আছে ইলেকশন হোক, পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হোক, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আবার ইয়ে করতে পারি কি না। তাহলে সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটা বিষয় হ্যাঁ একটার সাথে আরেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। এখন সংস্কার নিয়ে যদি আমি বলি, আমি খুবই সাধারণ মানুষ হিসেবে বলবো যে আমার কাছে সংস্কার মানে হচ্ছে যে আমি যদি রাস্তায় বের হই, আমি সেখানে এমন একটা পরিবহন ব্যবস্থা পাবো যেটা দিয়ে আমি সেফলি উইথ সিকিউরিটি আমি আমার গন্তব্যে যেতে পারবো। এটা হচ্ছে আমার কাছে সংস্কার। ওনার কাছে সংস্কার হতে পারে আমি বাজারে যাব, বাজারে গিয়ে যে জিনিসটা যে দামে হওয়া উচিত সেটা যেন আমি পাই, প্লাস যে খাদ্যপণ্য হবে সে খাদ্যপণ্যের যেন ভেজাল না হয়। সো আপনি যদি কথা বলেন যে সাধারণ মানুষের কাছে, তাদের কাছে যার যার মতো করে সংস্কারের বিষয় আছে। এর মানে হচ্ছে যে আসলে গুড গভর্নেন্স, যে আমি একটা গুড গভর্নেন্স চাই। তো আমি যে গুড গভর্নেন্স চাই সেটার জন্যে তখনই বিষয় আসছে যে আমার তাহলে এখানে যে সরকার কাঠামোটা এমন হতে হবে যে এই গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে। তো সেই গুড গভর্নেন্স এস্টাবলিশ করার ক্ষেত্রে আমাদের গত 15, 16, 17 বছরের যে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো কোন কোন জায়গাতে হয়েছে, তো সেগুলো আইডেন্টিফাই যদি আমরা করে সেইখানে সংস্কারের উদ্যোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া তো আরও অনেক পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট আছে, আমাদের পাশের দেশে আছে, নেপালে আছে, ইউকেতে আছে। সো ওইখানে তো এই সমস্যাগুলো হয়নি যে সমস্যাগুলো আমাদের হয়েছে। সো আমার মনে হচ্ছে ওই জায়গাতে অ্যাড্রেস করে যে সমস্যাটা আসলে কোন জায়গাতে হয়েছে। সমস্যাটা এখন যেরকমটা বলা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে। আমি ধরলাম যে রাষ্ট্রপতি এই মুহূর্তে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বা খালেদা জিয়া, রাষ্ট্রপতি এক্স এবং ওয়াই। আপনি রাষ্ট্রপতিকে যত ক্ষমতাই দেন, সব সিদ্ধান্ত শেখ হাসিনা অথবা খালেদা জিয়াই নেবেন। তাহলে এর মানে হচ্ছে সংস্কারের জায়গাটা ওই জায়গাতে হইতে হবে যে জায়গাটাতে আপনি ধরেন যে আপনি বলতেছেন যে ব্যক্তির সংস্কার, এবং সেই ব্যক্তির সংস্কারের সাথে আপনার দলের সংস্কার। আমরা তো কিন্তু এই এত এত সংস্কার নিয়ে আলোচনাতে কোথাও কিন্তু দলের সংস্কারের কথা কিন্তু শুনিনি ওইভাবে। তো যদি আমার দল যদি ঠিক না হয়, আমার পলিটিক্যাল প্র্যাকটিস যদি ঠিক না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ঠিক করতে পারি যে আমাদের এই ন্যাশনাল কাউন্সিল হবে, অমুক অ্যাপয়েন্টমেন্ট দিবে, তমুক এই অ্যাপয়েন্টমেন্ট দিবে। বাট এন্ড অফ দ্য ডেতে যদি সেই ব্যক্তি শাসনই থাকে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন, নো ম্যাটার যে উনি 2 মেয়াদের হইলেন, বা এমনকি প্রধানমন্ত্রী হওয়া দরকার নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি যে পার্টি ক্ষমতা থাকবে সেই পার্টির প্রধান যদি মনে করেন যে উনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিছু হবেন না, বাট শি অর হি ক্যান ডিকটেট ইচ অ্যান্ড এভরিথিং। সো আমাদের সেইটা যদি আপনি বলেন যে আমাদের যেটা হচ্ছে এখান থেকে বের হতে হলে তো দীর্ঘ সময় লাগবে, সেটা এই 6 মাসের, 8 মাসের, 1 বছরের সংস্কার আমি কিছু ম্যানিফেস্টো করলাম, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন করলাম, সেটা ইমপ্লিমেন্ট করলেই যে হয়ে যাবে এরকম না। আর একটু বলি যে ভাই যেটা বলছেন যে সংবিধান 72-এ হয়েছে, কাটাছেঁড়া 72-এ খুব বেশি হয়নি, কাটাছেঁড়া যাওয়া হয়েছে 72-এর পর থেকে। হ্যাঁ, সেটা আমরা প্রথম 4র্থ সংশোধনী একেবারে রিভার্সাল হয়ে গেছে। আমি পার্লামেন্টের সিস্টেম শুরু করে বাকশাল সিস্টেমে গিয়েছি। 5ম সংশোধনীতে আমি মার্শাল লকে জাস্টিফাই করেছি। 75 পর্যন্ত 2য়, 3য়, 4র্থ 3টা হয়েছে। তারপরে এই 5ম সংশোধনী হয়েছে, 8ম সংশোধনী হয়েছে। আর সবচেয়ে যেটা হলো যে 2-1টা সংশোধনীতে আমাদের জন্য যেরকম পার্লামেন্টের সিস্টেম ফেরত এসেছে, আবার একইভাবে আমরা কী করেছি, আর একটা সংশোধনীর মাধ্যমে
যেহেতু আমরা ভালো মানুষ না, যে কারণে আমরা বিশ্বাস করি না, আমরা আসলে প্র্যাকটিস করতে পারি না, যে কারণে আমাদের কেয়ারটেকার সিস্টেম এসেছিল, এবং বাংলাদেশের জন্য এসটি বেটার বা বেস্ট আর কোনো সিস্টেম তো ছিল না, সেটাও কিন্তু আমরা সেই সংশোধনীর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। হ্যাঁ, সো এন্ড অফ দ্য ডেতে হচ্ছে যে এই জায়গাতে যদি আপনি মনে করেন যে আমার ডেমোক্রেসির চর্চাটা আমার ব্যক্তি মানুষে, আমার দলে যদি আমি এস্টাবলিশ করতে না পারি, তাহলে ওইখানে শত শত সংস্কার করো, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল আমরা পাবো না। ব্যারিস্টার মঈন ফিরোজ আপনি শুনছিলেন, এবং আমি একটু জাস্ট বোঝার জন্য লেমেন হিসেবে যে